বিয়ের পর আমি আমার স্বামীর সাথে সৌদি আরব চলে গেলাম। কারণ আমার স্বামী সেখানে একজন প্রবাসী ছিলেন। সেখানে আমার স্বামী চাকরি করতেন। সেখানে প্রথম কয়েক মাস আমার ভালোই কেটেছিল। কিন্তু কয়েক মাস যাওয়ার পর আমার স্বামীর এক বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। আমার স্বামীর বন্ধু আমার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমার সাথে গল্প করতে চাইত। বিভিন্ন সময় কারণে আমাকে ফোন দিত। আমিও আমার স্বামীর বন্ধুকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম। কারণ আমার স্বামী তার অনেক প্রশংসা করত। একদিন আমার স্বামী তার কাছে ডিউটিরত অবস্থায় ছিল। হঠাৎ কিসের জেন প্রযোজনে আমাদের বাসায় আমার স্বামীর বন্ধু এল। আমি তাকে সম্মান করে গেস্টরুমে বসতে দিলাম। কিন্তু কিছুক্ষণ পর যা হলো বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিচে অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, আমার নাম পৌলমী। আমি কলকাতার একজন সাধারণ মেয়ে। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো এবং পৃথিবীকে ঘুরে দেখা। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় আমার স্বপ্নের পরিধি হয়তো একটু বেশিই ছিল। আমি সবসময় চাইতাম এমন এক জীবন যেখানে কোনো সীমাবদ্ধতা থাকবে না। থাকবে শুধু অফুরন্ত স্বাধীনতা আর নতুন কিছু আবিষ্কারের আনন্দ। পড়াশোনা শেষ করার পর যখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিটা হাতে পেলাম, তখন মনে হয়েছিল আমার স্বপ্নের পথে প্রথম ধাপটা পার করে ফেলেছি। আমার পরিবার, বিশেষ করে আমার বাবা মা, আমার সাফল্যে অত্যন্ত আনন্দিত ছিলেন। তারা বিশ্বাস করতেন আমি জীবনে বড় কিছু করব। পড়াশোনা শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই আমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। আমার সবথেকে কাছের বান্ধবী তনুজা একদিন তার প্রবাসী দাদার জন্য আমার কথা বলে। তার দাদার নাম ফণীন্দ্র। তনুজা যখন ফণীন্দ্রের কথা বলতো আমার মনে এক অন্যরকম স্বপ্নের ছবি আঁকা হয়ে যেত। ফণীন্দ্র বহু বছর ধরে সৌদি আরবে একটি নাম করার সংস্থায় উচ্চ পদে কর্মরত। তার উপার্জনে তাদের পুরো পরিবার খুব ভালোভাবে জীবনযাপন করছিল। তনুজার মুখে তার দাদার সাফল্য, তার ভদ্র স্বভাব আর পেশাগত দক্ষতার কথা শুনে আমি মনে মনে তাকে নিয়ে একটা সুন্দর ছবি এঁকে ফেলেছিলাম। আমার যোগ্যতা আর ব্যক্তিত্বের কারণে তনুজা তার দাদার জন্য আমাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছিল। সে যখন প্রস্তাবটা নিয়ে আমাদের বাড়িতে আসে, আমার বাবা মা প্রায় সাথে সাথেই রাজি হয়ে যান। এর কারণ ছিল সুস্পষ্ট। আমার বাবা একজন সৎ আর পরিশ্রমী মানুষ হলেও আমাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তিনি জানতেন ফণীন্দ্রের মতো একজন প্রতিষ্ঠিত পাত্র আমার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। তাছাড়া বিদেশে থাকার সুবাদে আমার জীবনযাত্রার মান উন্নত হবে, যা নিয়ে তিনি প্রায়ই চিন্তা করতেন। তার চোখে আমি দেখেছিলাম এক ধরনের স্বস্তি ও আশ্বাস। বিয়ের সমস্ত আয়োজন খুব দ্রুতই সম্পন্ন হতে লাগল। ফণীন্দ্র মাত্র কয়েক মাসের ছুটিতে দেশে ফিরেছিল। শুধুমাত্র বিয়ের জন্যই তার দেশে আসার কয়েকদিনের মধ্যেই আমাদের দুজনের দেখা হয় এবং পারিবারিকভাবে সবকিছু চূড়ান্ত হয়ে যায়। প্রথম দেখাতেই ফণীন্দ্রকে আমার বেশ ভালো লেগেছিল। সে ছিল শান্ত, ভদ্র এবং চোখে ছিল সততার ছাপ। আমাদের বিয়েটা খুব ধুমধাম করেই হয়েছিল। বিয়ের আগে থেকেই আমি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলাম। আমি চেয়েছিলাম বিয়ের পর ফণীন্দ্রকে আমার যত্ন আর আন্তরিকতা দিয়ে এমনভাবে আগলে রাখুক যাতে আমরা একসঙ্গে একটা সুন্দর জীবন গড়ে তুলতে পারি এবং দ্রুতই আমি তার সাথে সৌদি আরবে যেতে পারি। আমাদের বিয়ের পর নতুন জীবন খুব আনন্দেই শুরু হয়েছিল। ফণীন্দ্র যখন আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলেছিল যে তার বোনের পছন্দ সত্যিই অসাধারণ, তখন আমি আনন্দে ভরে গিয়েছিলাম। সেদিন আমি তাকে আমার সব স্বপ্নের কথা বলেছিলাম। আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কের শুরুটা যেন সততা আর গভীর বোঝাপড়ার মধ্যে দিয়ে হয়। আমার মূল লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব সৌদি আরবে পাড়ি জমানো। কারণ বিদেশে জীবন কাটানোর স্বপ্নটা আমার বহুদিনের পুরনো। ফণীন্দ্রের সাথে আমার নতুন জীবন খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে আমার শাশুড়ি মা, আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। ফণীন্দ্র আমার খেয়াল রাখত। আমরা একসঙ্গে ঘুরতে যেতাম, ভবিষ্যতের পরিকল্পনা করতাম। কিন্তু দেখতে দেখতে ফণীন্দ্রের ছুটির দিনগুলো ফুরিয়ে আসতে লাগল। তার ফিরে যাওয়ার দিন যত ঘনিয়ে আসছিল আমার মনের ভেতর অস্থিরতা ততই বাড়ছিল। আমি কিছুতেই একা থাকার কথা ভাবতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল ফণীন্দ্র চলে গেলে আমার স্বপ্নগুলো হয়তো অধরাই থেকে যাবে। প্রতি রাতে আমি ফণীন্দ্রকে বলতাম আমার ইচ্ছার কথা। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আমি তাকে ছাড়া একা থাকতে পারব না এবং তাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ মনে হবে। আমি তাকে বলতাম তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকতে চাই।
তোমার সুখ দুঃখের সঙ্গী হতে চাই। আমার কথাগুলো শুনে ফণীন্দ্র প্রথমে কিছুটা অবাক হয়েছিল। সে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটা এত সহজ নয়। বিদেশের জীবনযাত্রার সাথে মানিয়ে নেওয়া এবং সেখানকার নিয়মকানুন মেনে চলা বেশ কঠিন। কিন্তু আমি তার কোনো কথাই শুনতে রাজি ছিলাম না। আমার জেদের কাছে ফণীন্দ্রকে হার মানতেই হতো। কিন্তু আসল বাধা হয়ে দাঁড়ালেন আমার শাশুড়ি। তিনি কোনোভাবেই রাজি ছিলেন না যে আমি ফণীন্দ্রের সাথে বিদেশে গিয়ে থাকি। তিনি আমাকে বোঝালেন যে ফণীন্দ্র সেখানে সারাদিন কাজে ব্যস্ত থাকবে, আর আমি একা একা ফ্ল্যাটে কি করব? তাছাড়া অচেনা অজানা দেশে একজন মেয়ের একা থাকা নিরাপদ নয়। তিনি বারবার বলছিলেন, আমরা তো সবাই আছি তোমার সাথে, তোমার কোনো অসুবিধা হবে না। তার কঠোর গলার স্বর শুনে আমি বুঝতে পারছিলাম যে এই দেওয়াল টপকানো আমার জন্য খুব কঠিন হবে। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেভাবেই হোক আমি ফণীন্দ্রকে রাজি করি এই ছাড়ব। আমার শাশুড়ির কঠোর মনোভাব দেখে আমি বুঝতে পারছিলাম যে সরাসরি কথা বলে কোনো লাভ হবে না। তাই আমি অন্য পথ অবলম্বন করার সিদ্ধান্ত নিলাম। আমি ফণীন্দ্রের উপর আমার সমস্ত মনোযোগ এবং যত্ন কেন্দ্রীভূত করলাম। আমি তার পছন্দের খাবার রান্না করতাম, তার প্রতিটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতাম এবং তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আমাদের একসাথে থাকাটা কতটা জরুরি। আমি তাকে প্রায় বলতাম, নতুন জীবনে এসে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তুমি চলে গেলে আমি খুব একা হয়ে যাব। আমার আবেগঘন কথায় ফণীন্দ্রের মন ধীরে ধীরে নরম হতে শুরু করেছিল। সে আমার কষ্টটা বুঝতে পারছিল। আমি আমার শাশুড়ির সাথে তর্ক করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। তার পরিবর্তে আমি তার সেবা যত্ন আরও বাড়িয়ে দিলাম। আমি চাইছিলাম তিনি যেন বুঝতে পারেন যে আমি এই পরিবারের একজন দায়িত্বশীল সদস্য এবং তার ছেলের ভালো মন্দ আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনের গভীরে ছিল সৌদি আরব যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। আমার কাছে এই বিয়েটা ছিল আমার স্বপ্ন পূরণের সুযোগ। আমি জানতাম যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে হয়তো আর কোনো দিনও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব না। তাই আমি আমার চেষ্টার কোনো কমতি রাখিনি। ফণীন্দ্রের সৌদি ফিরে যাওয়ার আর মাত্র 10 দিন বাকি ছিল। এই 10 দিনে আমি আমার আন্তরিকতা আর কৌশলের এক মিশ্রণ ঘটিয়েছিলাম। আমি ফণীন্দ্রকে এমন এক স্বপ্নের জগতে নিয়ে গিয়েছিলাম যেখানে সে আমাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনা করতে পারছিল না। সে এখন নিজেই তার মাকে না জানিয়ে আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করেছিল। আমি দেখেছিলাম তার চোখে আমার জন্য এক গভীর টান তৈরি হয়েছে, যা আমার পরিকল্পনাকে আরও সহজ করে দিয়েছিল। সে বুঝতে পারছিল যে আমাকে একা রেখে গেলে আমি মানসিকভাবে ভেঙে পড়ব। যেদিন আমাদের রওনা হওয়ার কথা সেদিন সকালে ফণীন্দ্র তার মাকে জানায় যে সে আমাকেও সাথে নিয়ে যাচ্ছে। এই খবরটা শুনে আমার শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি অত্যন্ত রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি খুব চালাক মেয়ে, আমার সরল ছেলেকে কৌশলে নিজের পরিকল্পনা জড়িয়ে ফেলেছ। তিনি আরও অনেক কথাই বলছিলেন, কিন্তু আমি তার কোনো কথায় কান্না দিয়ে সোজা আমার ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করে দিয়েছিলাম। কারণ আমি জানতাম এখন আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমার বান্ধবী তনুজা যে বিয়ের প্রস্তাব এনেছিল সেও আমার এই সিদ্ধান্তে খুব কষ্ট পেয়েছিল। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তার মতে আমি বিয়ের পর পুরোপুরি বদলে গেছি এবং শুধুমাত্র নিজের স্বার্থের কথাই ভাবছি। তার অভিযোগের হয়তো কিছুটা সত্যতা ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে আমার স্বপ্নের থেকে বড় আর কিছুই ছিল না। আমি ভাবছিলাম একবার যখন আমি নতুন জীবনে অভ্যস্ত হয়ে যাব তখন সবাইকে ঠিকই বুঝিয়ে বলতে পারব। কিন্তু এখন এসব নিয়ে ভাবার মতো সময় আমার হাতে ছিল না। ফণীন্দ্র তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল। আমি ঘরের বাইরে থেকে তাদের কথা শুনতে পাচ্ছিলাম। আমার শাশুড়ি ফণীন্দ্রকে বলছিলেন, তুই তো জানিস সেখানকার পরিস্থিতি কেমন। তোর স্ত্রী অল্প বয়সী, তুই ওকে সব সময় পাশে থেকে সামলাতে পারবি তো? আমি চাই না কোনো সমস্যা হোক। তার কথায় ছিল এক ধরনের আশঙ্কা। তিনি হয়তো বিদেশের জীবনযাত্রা এবং সেখানকার সামাজিক পরিবেশ নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু ফণীন্দ্র তার মাকে আশ্বাস দিচ্ছিল যে সে আমার সব দায়িত্ব নেবে এবং কোনো সমস্যা হতে দেবে না। তাদের কথা শুনে আমার মনে কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল। শাশুড়ি মা ঠিক কিসের ভয় পাচ্ছেন তা আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না। তিনি বারবার কিছু নিয়মকানুনের কথা বলছিলেন যা আমার অজানা ছিল। ফণীন্দ্র তার মাকে বলছিল যে প্রয়োজন পড়লে সে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি কোনোভাবেই ফিরে আসতে চাইনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একবার যখন আমি সেখানে পৌঁছে যাব তখন এমন পরিস্থিতি তৈরি করব যাতে ফিরে আসার কোনো প্রশ্নই না ওঠে। শেষ মুহূর্তে আর কোনো ঝামেলা না করে আমি চুপচাপ সবকিছু মেনে নিলাম।
আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার শাশুড়ি আমার সাথে একটিও কথা বলেননি। তার মুখে ছিল এক রাশ অভিমান আর কষ্ট। আমি তার পা ছুঁয়ে সালাম করতে গেলে তিনি মুখ ঘুরিয়ে নেন। তার এই ব্যবহার আমার মনে গভীরভাবে আঘাত করেছিল, কিন্তু আমি আমার স্বপ্নের কাছে হার মানতে রাজি ছিলাম না। আমি ফণীন্দ্রের হাত ধরে এক নতুন জীবনের উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। সৌদি আরবে পৌঁছে আমার মন আনন্দে ভরে গেল। বিমানবন্দর থেকে ফণীন্দ্রের অ্যাপার্টমেন্টে যাওয়ার পথে আমি অবাক হয়ে চারপাশের আধুনিক স্থাপত্য ও পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখছিলাম। এ যেন এক অন্য জগৎ। আমি এতদিন শুধু কল্পনাতেই দেখেছি। ফণীন্দ্রের অ্যাপার্টমেন্টটা ছিল বেশ বড় এবং সুন্দর করে সাজানো। ঘরের বারান্দায় দাঁড়ালে পুরো শহরটা দেখা যেত। আমার মনে হচ্ছিল আমার ছোটবেলার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম এবং প্রতিজ্ঞা করলাম যে এই নতুন জীবনটাকে আমি আমার মতো করে গুছিয়ে নেব। ফণীদের মনটা অবশ্য খুব একটা ভালো ছিল না। বাড়ি থেকে আসার সময় তার মায়ের সাথে যে মনোমালিন্য হয়েছিল তা তাকে কষ্ট দিচ্ছিল। সে বারবার বলছিল, মাকেও ভাবে কষ্ট দিয়ে আসাটা আমার ঠিক হয়নি। পৌলমী আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে মা বাবারা সন্তানের উপর অভিমান করে থাকেনও, কিন্তু কিছুদিন পরেই আবার সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বোঝালাম যে আমরা নিয়মিত ফোন করে তাদের খোঁজ খবর নেব এবং খুব তাড়াতাড়ি তারা আমাদের সিদ্ধান্তকে মেনে নেবেন। আমার কথায় সে কিছুটা শান্ত হয়েছিল। সৌদি আরবের জীবনযাত্রা ভারতের থেকে অনেকটাই আলাদা। প্রথম কয়েকদিন আমার সবকিছু নতুন আর অচেনা লাগছিল। এখানকার খাবার, মানুষের পোশাক, এমনকি ভাষার ভিন্নতাও আমাকে কিছুটা বিচলিত করেছিল। আমরা প্রথম কয়েকদিন বাইরে থেকেই খাবার আনিয়ে খেলাম, কিন্তু সেই আরবি খাবার আমার মুখে একেবারেই রুচছিল না। আমি ভারতীয় খাবারের জন্য আকুল হয়ে উঠেছিলাম। ফণীন্দ্র আমাকে আশ্বস্ত করেছিল যে কিছুদিন গেলেই আমি এখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারব। কাজের চাপে ঘনীন্দ্র খুব ব্যস্ত থাকত। এখানে আসার দুদিনের মাথাতেই তাকে তার পুরনো দায়িত্বে যোগ দিতে হয়েছিল। সে সকালে বেরিয়ে যেত আর ফিরত গভীর রাতে। আমি সারাদিন বিশাল ফ্ল্যাটটাতে একা একা থাকতাম। ফণীন্দ্র আমাকে বলেছিল আমি যেন একা একা বাইরে না যাই, কারণ এখানকার নিয়ম কানুন খুব কড়া এবং আমি এখনও সবকিছু সম্পর্কে অবগত নই। তার এই সাবধান বাণী আমার কাছে যেন এক ধরনের বাঁধ হচ্ছিল। আমি যে স্বাধীনতার স্বপ্ন দেখে এখানে এসেছিলাম তা যেন চার দেওয়ালের মধ্যে আটকে গিয়েছিল। এই একাকিত্ব আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল। দেশে থাকার সময় আমি সারাদিন বন্ধুবান্ধব আর পরিবারের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকতাম, কিন্তু এখানে আমার কথা বলার মতো কেউ ছিল না। সারাদিন টিভি দেখে আর বই পড়েই আমার সময় কাটত। আমি প্রায়ই বারান্দায় দাঁড়িয়ে নিচের ব্যস্ত শহরটাকে দেখতাম আর ভাবতাম এই বিশাল শহরে আমি কতটা একা। আমার মনটা প্রায় খারাপ হয়ে যেত এবং আমি দেশের জন্য, আমার পরিবারের জন্য খুব কষ্ট পেতাম। এরই মধ্যে একদিন ফণীন্দ্র খবর দিল যে তার আরবি বস আমাদের দুজনকে তার বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছে। খবরটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। এই প্রথম আমি কোনো স্থানীয় মানুষের বাড়িতে যাচ্ছিলাম। আমার শাশুড়ি বারবার বলতেন যে এখানকার রীতিনীতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই আমি খুব কাছ থেকে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি সুন্দরভাবে সেজে ফণীন্দ্রের সাথে তার বসের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফণীন্দ্রের বসের নাম ছিল আল নাসির। আমরা যখন তার বাড়িতে পৌঁছালাম তখন তার বিশাল প্রাসাদ ওপম বাড়ি দেখে আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। আমি কল্পনাও করতে পারিনি যে একজন মানুষ এতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারে। আল নাসিরকে দেখে আমি আরও অবাক হয়েছিলাম। সে কোনো বয়স্ক মানুষ ছিল না, বরং আমার বয়সী একজন যুবক। সে লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, তাই আরবি ভাষার পাশাপাশি ইংরেজিও খুব ভালো বলতে পারত। সে আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে ইংরেজিতে কথা বলছিল। আমারও ইংরেজি বেশ ভালো ছিল, তাই আল নাসিরের সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। তার মিশুকি স্বভাব এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। ফণীন্দ্র তার বসের সামনে কিছুটা চুপচাপ এবং সংকুচিত হয়েছিল, কিন্তু আমি একদম স্বাভাবিকভাবেই তার সাথে গল্প করছিলাম। আমরা জানতে পারলাম আল নাসির সেই বিশাল বাড়িতে একাই থাকে, তার পরিবার অন্য শহরে থাকে। যাওয়ার আগে আল নাসির আমাদের বলেছিল, এখানে তোমরা নতুন এসেছ, যে কোনো প্রয়োজনে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। তার এই আন্তরিকতা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আল নাসিরের বাড়ি থেকে ফেরার পর আমি ফণীন্দ্রের কাছে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম। আমি বলছিলাম, তোমার বসকে অসাধারণ একজন মানুষ, কত বড় পদে থেকেও তার মধ্যে কোনো অহংকার নেই।
কিন্তু আমার কথা শুনে ফণীন্দ্রের মুখের ভাব কিছুটা বদলে গেল। সে আমাকে সতর্ক করে দিয়ে বলল, পৌলমী, এখানকার মানুষদের সাথে খুব মেপে কথা বলা উচিত। তারা দেখতে যতটা আন্তরিক হয় ভেতরটা ততটা সহজ নাও হতে পারে। বিশেষ করে ধনী ব্যক্তিদের জীবনযাত্রা আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক আলাদা হয়। তার কথায় এক ধরনের সাবধানতা সুর ছিল যা আমি সেই মুহূর্তে ঠিক বুঝতে পারিনি। দিনগুলো যেতে লাগল, আর আমার একাকিত্ব বাড়তে লাগল। ফণীন্দ্র তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকত যে আমার দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার প্রায় ছিলই না। সে বাড়ি ফিরে এতটাই ক্লান্ত থাকত যে দুইটা কথা বলার পরত। আমরা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতাম, কিন্তু শেষ মুহূর্তে কাজের চাপে তা বাতিল হয়ে যেত। আমার স্বপ্ন ছিল স্বামীর সাথে এখানকার সুন্দর মরুভূমিতে সূর্যাস্ত দেখব, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল। আমি ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছিলাম। এই নিঃসঙ্গতার মধ্যে আল নাসির আমার জীবনে এক ঝলক নতুন বাতাস নিয়ে এল। সে মাঝে মাঝে ফণীন্দ্রকে ফোন করে আমার খোঁজ খবর নিত। একদিন সে আমাকে সরাসরি ফোন করে বলল, পৌলমী, আমি জানি তুমি এখানে খুব একা অনুভব করো। তুমি চাইলে আমি তোমাকে শহরটা ঘুরিয়ে দেখাতে পারি। তার প্রস্তাবে আমি প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেলাম, কারণ এই চার দেওয়ালের জীবন আমার কাছে অসহ্য হয়ে উঠেছিল। আমি ফণীন্দ্রকে না জানিয়েই আল নাসিরের সাথে শহরের দর্শনীয় স্থানগুলো দেখার সিদ্ধান্ত নিলাম। আল নাসিরের সাথে আমার প্রথম দেখাটা ছিল একটি কফি শপে। সে আমার সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিল। সে আমাকে এখানকার সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে অনেক কিছু জানিয়েছিল। তার সঙ্গ আমার ভালো লাগতে শুরু করেছিল। সে একজন মনোযোগী শ্রোতা। আমি আমার মনের সব জমানো কথা, একাকিত্বের কষ্ট, আমার স্বপ্ন সবকিছুই তার সাথে ভাগ করে নিতাম। সে মনোযোগ দিয়ে আমার কথা শুনত এবং আমাকে প্রেরণা দিত। এরপর থেকে আল নাসির প্রায়ই আমার সাথে দেখা করত। সে আমাকে শহরের সুন্দর জায়গাগুলোতে নিয়ে যেত, নামকরা রেস্তোরাঁও খাওয়াতো এবং মাঝে মাঝে ছোট ছোট উপহার দিয়ে আনন্দ দিত। তার সহৃদয়তা এবং মনোযোগ আমাকে আকর্ষণ করছিল। ধীরে ধীরে আমি তার প্রতি বন্ধুত্বপূর্ণ টান অনুভব করতে শুরু করলাম। ফণীন্দ্রের সাথে আমার সম্পর্কের শূন্যতা যেন ধীরে ধীরে পূরণ হতে শুরু করল। আমাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর বন্ধুত্বের রূপ নিতে শুরু করল। একদিন আল নাসির আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানাল। সেদিন সে তার মনের কথা আমাকে খুলে বলল। সে জানালো যে সে আমাকে একজন ভালো বন্ধুর মতো দেখে এবং সব সময় আমার পাশে থাকতে চায়। তার কথা শুনে আমি কিছুটা অবাক হলেও বুঝতে পারলাম যে সে আন্তরিকভাবে সাহায্য করতে চায়। একদিকে ছিল আমার স্বামী, আমার সংসার, আর অন্যদিকে ছিল আল নাসিরের শহর হৃদয়তা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব। আমি এক কঠিন মানসিক অবস্থার মুখোমুখি দাঁড়িয়েছিলাম। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম ফণীন্দ্র আমাকে ভালোবাসত, কিন্তু তার কাছে আমার জন্য সময়ের অভাব ছিল। অন্যদিকে আল নাসির প্রায়শই খোঁজ নিত, আমার মনকে স্বস্তি দিত। তার সঙ্গে সময় কাটালে আমার একাকিত্ব কিছুটা হলেও কমে যেত। তো আমি ভাবলাম, যদি আল নাসিরের কাছ থেকে কিছু সমর্থন পাই হয়তো একাকিত্ব কমে যাবে। এই চিন্তায় আমার মনের দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠল। আমি শেষ পর্যন্ত আল নাসিরের বন্ধুত্বকে গ্রহণ করলাম। আমরা গোপনে দেখা করতে শুরু করলাম, তবে সেটা কেবল গল্প, আড্ডা আর শহর ঘুরে দেখা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আমার স্বামীর কাছে এক ভিন্ন জীবন যাপন করছিলাম। আমি জানতাম সংসার ভেঙে ফেলার মতো কিছু আমি কখনোই করব না। আমার সিদ্ধান্ত আমাকে দ্বন্দ্বে ফেলেছিল। একদিকে দায়িত্ব, অন্যদিকে ব্যক্তিগত সুখের আকাঙ্ক্ষা। আমি বুঝতে পারলাম এই অভিজ্ঞতা আমাকে শিক্ষা দিচ্ছে কিভাবে সম্পর্কের শূন্যতা, কথোপকথন ও বোঝাপড়ার মাধ্যমে ফোন করতে হয় আল নাসিরের সাথে। আমার সম্পর্ক যত গভীর হচ্ছিল, ফণীন্দ্রের সাথে আমার দূরত্ব ততই বাড়ছিল। আমি তার সাথে প্রায় ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করতাম। আমি চাইতাম সে যেন আমার উপর বিরক্ত হয়ে নিজেই আমাকে ছেড়ে দেয়। ফণীন্দ্র আমার এই পরিবর্তনের কারণ বুঝতে পারছিল না। সে আমাকে বারবার জিজ্ঞেস করত, পৌলমী, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি তার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতাম না, বরং উল্টে তাকে দোষারোপ করতাম যে সে আমাকে সময় দেয় না, আমার যত্ন নেয় না। আমার আচরণে সে খুব কষ্ট পেত, যা আমি দেখেও না দেখার ভান করতাম। একদিন ফণীন্দ্র আমাকে জানাল যে তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে এবং তাকে দেখাশোনা করার জন্য বাড়িতে কেউ নেই। তাই সে চায় আমি যেন কয়েকদিনের জন্য দেশে ফিরে যাই এবং শাশুড়ির সেবা যত্ন করি। তার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল।
আমি কোনো অবস্থাতেই দেশে ফিরে যেতে চাইনি। এখানে আমার নতুন জীবনের সূচনা হয়েছে। আর এখন আমি সবকিছু ছেড়ে ফিরে যাব। আমি বুঝতে পারছিলাম এটা হয়তো আমাকে এখান থেকে সরানোর একটা কৌশল। আমি ফণীন্দ্রকে স্পষ্ট করে বলে দিলাম যে আমি এখন দেশে ফিরে যেতে পারব না। আমি তাকে বললাম, আমি তোমাকে একা ফেলে রেখে কিভাবে যাব? তোমার মায়ের জন্য অন্য কোনো ব্যবস্থা করা যায় না? আমার এই উত্তরে ফণীন্দ্র খুব অবাক হয়েছিল। সে হয়তো আশা করেছিল যে আমি মায়ের অসুস্থতার খবর শুনে সাথে সাথে রাজি হয়ে যাব। আমার প্রত্যাখ্যান তার মনে সন্দেহের বীজ বনে দিল। সে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সে আমাকে নতুন করে চিনার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। ফণীন্দ্র আমার উপর খুব রেগে গিয়েছিল। সে আমাকে বলেছিল, আমি ভাবতেও পারিনি তুমি এতটা স্বার্থপর হতে পারো। আমার মা অসুস্থ আর তুমি নিজের সুখের কথা ভাবছ। তার কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধেছিল। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আমি জানতাম একবার দেশে ফিরে গেলে আমার পক্ষে আর এখানে ফিরে আসা সম্ভব হবে না। আল নাসিরকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারছিলাম না। আমি সাথে সাথেই আল নাসিরকে ফোন করে পুরো ঘটনাটা জানালাম। আমি তাকে বললাম যে ফণীন্দ্র আমাকে দেশে ফেরত পাঠাতে চাইছে। আমার কথা শুনে আল নাসির আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না পৌলমি, যদি তুমি এখানে থাকতে চাও তাহলে আমি তোমার পাশে থাকব এবং তোমার একা হতে দেব না। আল নাসিরের মুখ থেকে এ কথা শোনার জন্যই হয়তো আমি অপেক্ষা করছিলাম। আমার মনে হলো আমার সামনে এক নতুন দরজা খুলে গেছে। আল নাসিরের মতো একজন প্রভাবশালী ব্যক্তির সমর্থন পেয়ে আমার সাহস আরও বেড়ে গেল। আমি ঠিক করলাম, আমি ফণীন্দ্রকে ডিভোর্স দিয়ে আমার জীবনটা নতুন করে শুরু করব। আমার কাছে তখন সম্পর্ক বিশ্বাস বা ভালোবাসার থেকে বড় হয়ে উঠেছিল ব্যক্তিগত সুখ আর বিলাসী জীবন। আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি ঠিক ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার নিজের ইচ্ছার কথাই ভাবছিলাম। আমি আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। ফণীন্দ্র যখন আমাকে আবার দেশে যাওয়ার জন্য চাপ দিতে লাগল, তখন আমি শান্তভাবে তাকে বললাম, আমি তোমার সাথে আর থাকতে চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আমার বাকি জীবনটা এখানেই কাটাতে চাই। আমার কথা শুনে ফণীন্দ্র প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল একরাশ অবিশ্বাস আর গভীর যন্ত্রণা। সে হয়তো কল্পনাও করতে পারেনি যে আমি তাকে ছেড়ে যাওয়ার কথা বলতে পারি। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। সে কোনো তর্ক করল না, আমাকে আটকানোর চেষ্টাও করল না। সে ডিভোর্সের কাগজপত্র সই করে আমাকে তার জীবন থেকে মুক্তি দিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে সে এত সহজে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু তার এই শান্ত প্রতিক্রিয়া আমাকে অবাক করল। আমি খুশি মনে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে আল নাসিরের বাড়ির দিকে রওনা হলাম। এক নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে আল নাসিরের প্রাসাদে আমার নতুন জীবন শুরু হলো। সে আমাকে যত্নের সাথে রাখল। আমার জন্য দামি পোশাক, গহনা আর বিলাসবহুল গাড়ির কোনো কমতি ছিল না। আমি যা চাইতাম তা আমার হাতের মুঠো চলে আসত। আমি আমার বন্ধুদের ফোন করে আমার নতুন জীবনের গল্প শোনাতাম। তারা আমার ভাগ্য দেখে ঈর্ষা করত। আমি নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ বলে মনে করতাম। ফণীন্দ্রের কথা আমার আর মনেও পড়ত না। আমার মনে হতো আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আল নাসিরের সাথে আমার দিনগুলো স্বপ্নের মতো কাটছিল। আমরা একসাথে দেশ বিদেশে ঘুরতে যেতাম, বড় বড় অনুষ্ঠানে অংশ নিতাম। তার বন্ধুরা আমাকে খুব সম্মান করত। আমি সেই জীবনের সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালে একটা অন্ধকার দিকও ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি আল নাসির আমাকে যত্ন করত, কিন্তু তার জীবনযাত্রায় কোনো শৃঙ্খলা ছিল না। সে প্রায় গভীর রাত পর্যন্ত বাইরে থাকত এবং আমার কোনো কাজেই বাধা দিত না। আমাদের একসাথে থাকার প্রায় 1 মাস কেটে গেছে। এই 1 মাসে ফণীন্দ্র একবারের জন্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। সে যেন আমার জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আমার তার জন্য খারাপ লাগত, কিন্তু পরক্ষণেই আমি আমার নতুন জীবনের আনন্দে সবকিছু ভুলে যেতাম। আমি ভাবতাম সে হয়তো তার মায়ের কাছে দেশে ফিরে গেছে এবং নতুন করে জীবন শুরু করেছে। তার জন্য আমার মনে কোনো বিদ্বেষ ছিল না, ছিল শুধু এক ধরনের উদাসীনতা। কিন্তু কিছুদিন পর থেকেই আমার জীবনের সমস্যা শুরু হতে লাগল। আমি প্রায় এক অজানা কারণে অসুস্থ হয়ে পড়তাম। আমার শরীরে তীব্র ব্যথা হতো এবং আমি খুব দুর্বল বোধ করতাম।
আমি আল নাসিরকে আমার অসুস্থতার কথা জানালে সে আমাকে শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকগুলো পরীক্ষা করার পর জানালেন যে আমার শরীরে এক ধরনের গুরুতর সংক্রমণ হয়েছে। এই খবরটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার অসুস্থতার কারণে আল নাসিরের আচরণেও পরিবর্তন আসতে শুরু করল। সে আগের মতো আমার যত্ন নিত না, আমার থেকে দূরে দূরে থাকত। আমি বুঝতে পারছিলাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। আমি যখন তাকে এর কারণ জিজ্ঞেস করতাম সে বলতো যে কাজের চাপে সে খুব ব্যস্ত। কিন্তু আমি তার চোখের মধ্যে এক ধরনের ভয় আর বিরক্তি দেখতে পেতাম। আমার মনে হতে লাগল আমি হয়তো তার জীবনে একটা বোঝা হয়ে গেছি। একদিন রাতে আল নাসির বাড়ি ফিরে আমাকে বলল যে সে আর আমাকে তার সাথে রাখতে পারবে না। তার কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি কাঁদো কাঁদো গলায় তাকে জিজ্ঞেস করলাম, কেন, আমি কি করেছি? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আল নাসির সে খুব নির্লিপ্তভাবে উত্তর দিল, আমার পরিবার আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। তারা কোনোভাবেই একজন ডিভোর্সি বিদেশি মেয়েকে তাদের বাড়ির সদস্য হিসেবে মেনে নেবে না। তাই আমাকে তোমাকে ছাড়তেই হবে। তার এই যুক্তি আমার কাছে অবিশ্বাস্য মনে হলো যে মানুষটা আমাকে একসময় ভরসা দিয়েছিল সে আজ পরিবারের দোহাই দিয়ে আমাকে ছেড়ে যেতে চাইছে। আমি তাকে অনেক অনুনয় বিনয় করলাম, তার সামনে কেঁদে ফেললাম, কিন্তু তার মন গড়ল না। সে খুব কঠোরভাবে আমাকে বলল, এটা তোমার সমস্যা, আমার নয়। এখন আমার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। তুমি কাল সকালের মধ্যেই আমার বাড়ি থেকে চলে যাবে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আল নাসির আমাকে কোনোদিনও সত্যিকারভাবে ভালোবাসেনি। সে শুধু আমার সাথে কিছু সময় কাটিয়েছিল, তার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই সে আমাকে পরিত্যাগ করছে। আমার প্রতি তার কোনো সত্যিকারের অনুভূতিই ছিল না। আমার চোখের সামনে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। আল নাসিরের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই অচেনা শহরে আমার পরিচিত বলতে কেউ ছিল না। আমার কাছে ছিল না পর্যাপ্ত অর্থ, না ছিল থাকার কোনো জায়গা। আমি সারা রাত ধরে কেঁদেছিলাম। পরদিন সকালে একরাশ লজ্জা আর অপমান নিয়ে আমি আল নাসিরের প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনটা এখানেই শেষ হয়ে গেছে। ভাঙা হৃদয়ে কোনো উপায় না দেখে আমি ফণীন্দ্রের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হলাম। আমি জানতাম না সে এখনও এখানে আছে কিনা বা থাকলেও আমাকে সাহায্য করবে কিনা, কিন্তু তার বাইরে আমার আর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমি যখন তার দরজায় কড়া নাড়লাম তখন আমার বুকের ভেতরটা ভয়ে কাঁপছিল। কিছুক্ষণ পর ফণীন্দ্র দরজা খুল। আমাকে ওই অবস্থায় দেখে এসে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গিয়েছিল। আমার বিধ্বস্ত চেহারা আর চোখের জল দেখেই সে হয়তো অনেক কিছু অনুমান করে নিয়েছিল। সে আমাকে ভেতরে আসতে বলল। আমি তার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ফণীন্দ্রই প্রথম নীরবতা ভাঙল। সে শান্ত গলায় বলল, আমি তোমাকে আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম পৌলমী, আমি জানতাম এমন কিছু একটা ঘটতে পারে। তোমার আত্মসম্মান রক্ষার কথা ভেবে আমি তোমাকে সরাসরি বারণ করিনি, কিন্তু ইঙ্গিতে সতর্ক করেছিলাম যাতে তুমি ভুল পথে না যাও। তার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলতে লাগল, আমার আগেই সন্দেহ হয়েছিল। তুমি লুকিয়ে আল নাসিরের সাথে মেলামেশা করছো। তোমার আচরণ, তোমার কথা সব কিছুই বদলে গিয়েছিল। আমি শুধু চেয়েছিলাম তুমি নিজে থেকে ভুলটা বুঝতে পারো এবং ফিরে আসো। আমি তোমাকে হারাতে চাইনি, তাই কষ্টের মধ্যেই সরে দাঁড়িয়েছিলাম। তার প্রতিটি কথাই ছিল গভীর কষ্ট আর হতাশা। আমি বুঝতে পারলাম সে সব কিছু জেনেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং আমার ভুলের জন্য অনুতাপ প্রকাশ করলাম। আমি বললাম, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ফণীন্দ্র, আমি তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস সব কিছুর অমর্যাদা করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব ঠিক করে নেব। কিন্তু ফণীন্দ্র মাথা নেড়ে বলল যে বিশ্বাস একবার ভেঙে যায় তার আগের মতো জোড়া লাগে না পৌলমী। তুমি যেভাবে আমাকে ছেড়ে অন্য জীবনের পেছনে ছুটেছিলে তা আমাদের সম্পর্ককে শেষ করে দিয়েছে। তার কথাগুলো ছিল কঠিন, কিন্তু সত্য। আমি বুঝতে পারছিলাম আমি আমার নিজের ভুলের কারণেই রাজেই অবস্থায় এসে দাঁড়িয়েছি। আমি যা করেছি তারপর আর ফণীন্দ্রের জীবনে ফিরে যাওয়ার কোনো অধিকার আমার নেই। সে আমাকে তার অ্যাপার্টমেন্ট থেকে চলে যেতে বলল না, কিন্তু তার আচরণে স্পষ্ট বুঝিয়ে দিল যে আমাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। আমি সেই রাতে তার ফ্ল্যাটের সোফাতে শুয়ে থাকলাম।
অনুশোচনার আগুনে পড়তে পড়তে পরদিন সকালে ফণীন্দ্র আমাকে বলল, আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। আমি তোমাকে দেশে ফেরার টিকিট কেটে দিতে পারি। তোমার পরিবারের কাছে ফিরে যাও, হয়তো তারা তোমাকে ক্ষমা করবে। কিন্তু আমি লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। এই অবস্থায় আমি কিভাবে আমার বাবা মায়ের সামনে দাঁড়াব? আমি তাকে বললাম যে আমি দেশে ফিরতে চাই না। আমার কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। ফণীন্দ্র হয়তো আমার অসহায় অবস্থাটা বুঝতে পেরেছিল। সে আমাকে সরাসরি কোনো সাহায্য না করলেও তার এক পরিচিতের মাধ্যমে আমাকে একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করে দিল। সে আমাকে কিছু টাকাও ধার দিল যাতে আমি একটা ছোট ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারি। সে শুধু এটুকুই বলল, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, হয়তো একদিন তুমি নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে। তার এই সাহায্য আমার কাছে ছিল অপ্রত্যাশিত। আমি তার মহানুভবতায় আরও বেশি লজ্জিত হয়ে পড়লাম। আমি ফণীন্দ্র জোগাড় করে দেওয়া চাকরিতে যোগ দিলাম এবং একটা ছোট ফ্ল্যাটে একা থাকতে শুরু করলাম। আমার নতুন জীবন ছিল আগের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো বিলাসিতা ছিল না, ছিল শুধু কঠোর পরিশ্রম আর টিকে থাকার লড়াই। আমি সারাদিন কাজ করতাম আর সন্ধ্যায় একাকী ফ্ল্যাটে ফিরে আসতাম। আমার অতীত জীবনের স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। আমি বুঝতে পারছিলাম যে সম্পদের লোভে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলেছি। ভালোবাসা, বিশ্বাস আর সম্মান। আমি আমার বাড়িতে ফোন করে বাবা মায়েকে সব সত্যি কথা জানিয়েছিলাম। তারা আমার কথা শুনে প্রথমে খুব কষ্ট পেয়েছিলেন এবং আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। আমি তাদের রাগ, অভিমান সবকিছু বুঝতে পারছিলাম। আমি তাদের একমাত্র সন্তান হয়েও তাদের গভীর কষ্ট দিয়েছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি নিজেকে শুধরে নেব এবং একদিন তাদের যোগ্য সন্তান হয়েই দেশে ফিরব। আমি নিয়মিত তাদের টাকা পাঠাতে শুরু করলাম, যদিও তারা তা গ্রহণ করতে চাইতেন না। এরই মধ্যে আমি খবর পেলাম যে ফণীন্দ্র একজন ভারতীয় মেয়েকে বিয়ে করে তার নতুন জীবন শুরু করেছে। খবরটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল, কিন্তু আমি তার জন্য খুশি হয়েছিলাম। সে একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার যোগ্য ছিল। আমি দূর থেকে তাদের সুখী জীবন দেখতাম আর ভাবতাম, যদি আমি সেদিন ওই ভুলটা না করতাম তাহলে হয়তো আজ আমিও তার পাশে থাকতাম। কিন্তু এখন আর আফসোস করে কোনো লাভ ছিল না। আমি আমার কাজে পুরোপুরি মনোযোগ দিলাম। আমার পরিশ্রম এবং সততার কারণে আমি খুব তাড়াতাড়ি কর্মক্ষেত্রে উন্নতি করতে লাগলাম। আমি ধীরে ধীরে আমার জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার জীবনের এই কঠিন অধ্যায় আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের চাকচিক্য বা অর্থ সম্পদ, ভবনের সব কিছু নয়। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে ভালোবাসা, বিশ্বাস আর সৎ সম্পর্কের মধ্যে। অনেক দিন পর একদিন হঠাৎ করেই ফণীন্দ্রার সাথে আমার দেখা হয়ে গেল একটা শপিং মলে। তার সাথে তার স্ত্রীও ছিল। আমাকে দেখে সে কিছুটা অবাক হলেও আমার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসিয়ে দিল। তার স্ত্রীও আমার সাথে খুব ভালোভাবে কথা বলল। তাদের দেখে আমার মনে হলো তারা দুজনে খুব সুখী। আমি তাদের শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে এলাম। আমার মনে আর কোনো কষ্ট বা ঈর্ষা ছিল না, ছিল শুধু এক ধরনের শান্তি। বন্ধুরা, আমার জীবনের এই গল্প থেকে আমি এটাই শিখেছি যে লোভে পা দিয়ে সাময়িকভাবে হয়তো সুখ পাওয়া যায়, কিন্তু তার পরিণাম হয় ভয়াবহ। শর্টকাট এ সাফল্য পাওয়ার চেষ্টা করলে জীবনে একসময় মুখ থুবড়ে পড়তেই হয়। সম্পর্কগুলোকে সবসময় সততার বিশ্বাস দিয়ে আগলে রাখা উচিত। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি এবং আশা করি একদিন আমি আমার পরিবার ও সমাজের কাছে আবার সম্মান ফিরে পাব। আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার মতো ভুল থেকে শিক্ষা নিতে পারেন, তাহলেই আমার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সার্থক হবে। সব সময় মনে রাখবেন, নিজের পরিশ্রম এবং সততার উপর বিশ্বাস রাখলে জীবনের সাফল্য আসবেই। অন্যের সম্পদ বা জীবন দেখে হীনমন্যতায় ভোগা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।